প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব থাইরয়েড ডিসঅর্ডার নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের সেই অতিথির সঙ্গে। ডাক্তার AKM শফিকুল ইসলাম 1983 সালের ডিসেম্বর মাসে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2007 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগে কর্মরত আছেন। তাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। এই যে থাইরয়েড ডিসঅর্ডার, এটি ইংরেজি নাম, কঠিন নাম, অনেকের কাছেই কঠিন মনে হবে। একটু সহজ করে বুঝিয়ে বলবেন কি থাইরয়েড মানে কি, এটার অবস্থান কোথায়, এর কাজ কি? জি, থাইরয়েড গ্রন্থি বা বাংলায় আমরা অন্তঃক্ষরা গ্রন্থি যেগুলোকে বলে থাকি, আমাদের শরীরের যে হরমোন সিস্টেম রয়েছে সেই হরমোন সিস্টেমগুলোর মধ্যে থাইরয়েড গ্রন্থি হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি অন্তঃক্ষরা গ্রন্থি এবং এটির অবস্থান হচ্ছে আমাদের ঠিক কলার বোনের উপরে এবং গলার মধ্যে যে আমাদের প্রমিনেন্ট অংশটুকু রয়েছে অ্যাডামস অ্যাপল যেটাকে আমরা বলি, তার ঠিক নিচে এই দুই জায়গার মাঝামাঝি প্রজাপতির ন্যায় বিন্যস্ত থাকে একটি থাইরয়েড গ্রন্থি। মানে গলার মাঝামাঝির থেকে একটু নিচে, যেখানে উঁচু জায়গাটা লাগছে তার একটু নিচে, এখানে দুই দিকে ছড়ানো ঠিক প্রজাপতির মতো। তো স্বাভাবিক অবস্থায় এই থাইরয়েড গ্রন্থিকে সাধারণত দেখা যায় না যতক্ষণ না এটি বড় হয় কোনো কারণে বা কোনো রোগের কারণে। যে ডিসঅর্ডার শব্দটা যেটি আপনি বললেন, তো অনেকগুলো ডিসঅর্ডারে সেটি সাধারণত বড় হয়ে থাকে। কি কি সমস্যা হয় সাধারণত এইটার যদি আমরা কাজের কথা চিন্তা করি তাহলে তার কর্মগত দিক থেকে বা কার্যগত দিক থেকে কিছু অসুবিধা হতে পারে, আবার তার গঠনগত দিক থেকে কিছু অসুবিধা হতে পারে। গঠনগত দিক থেকে অসুবিধা হচ্ছে যে এটি বড় হয়ে যেতে পারে, এইখানে ছোট একটা নোডিউলের মতো তৈরি হতে পারে, অর্থাৎ থাইরয়েড গ্রন্থির যে কোনো একটি অংশ ফুলে যেতে পারে, আবার ওইখানে ক্যান্সারও হয়ে যেতে পারে একদম চরম কন্ডিশনের ক্ষেত্রে। আমরা যদি ওই বিষয়ে বিস্তারিত না গিয়ে, আপনি যেহেতু মেডিসিন বিশেষজ্ঞ, সেই পার্সপেক্টিভে একটু শুনতে চাই যে আমরা প্রায়ই রোগীদেরকে বলতে শুনে আপনারা বলেন যে হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম, বিষয়টা কি? হাইপারথাইরয়েডিজম, থাইরয়েড গ্রন্থি যেহেতু অন্তঃক্ষরা গ্রন্থি, তার প্রথম এবং প্রধান কাজই হচ্ছে থাইরয়েড হরমোন তৈরি করা। তো হাইপার শব্দটা হচ্ছে তার অতিরিক্ত কার্যকারিতার সাথে সম্পর্কিত, অর্থাৎ ওই গ্রন্থি যখন অতিরিক্ত হরমোন তৈরি করে তখন সেটিকে আমরা হাইপারথাইরয়েডিজম বলে থাকি। আবার যখন প্রয়োজনের তুলনায় কম হরমোন তৈরি করে তখন সেটিকে আমরা হাইপোথাইরয়েডিজম বলে থাকি। আমি একটু বলে রাখি যে এই থাইরয়েড হরমোন আমাদের শরীরের এত গুরুত্বপূর্ণ যে এটি আমাদের শরীরে শারীরিক বিপাকীয় প্রক্রিয়ার উপরে ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্টে এইটার ইনফ্লুয়েন্স বা প্রভাব রয়েছে। পাশাপাশি হৃৎপিণ্ডের গতি নিয়ন্ত্রণ এবং রক্তের চাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটির অত্যধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যে কারণে আমরা হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম নিয়ে আমরা বিশেষজ্ঞ চিকিৎসকরা অনেক বেশি চিন্তিত থাকি, কারণ এটার হাইপার বা হাইপো যাই হোক সেটাই ক্ষতিকর প্রভাব ফেলে। দুইটার দুই রকম ক্ষতিকর প্রভাব রয়েছে। একজন মানুষের হাইপো বা হাইপার যাই হোক, এর মূলত কারণ কি, কেন এটা হয়? থাইরয়েড হরমোন তৈরি করার জন্য মূলত যেই জিনিসটা দায়ী, যে একটি কোঅর্ডিনেটেড সিস্টেম সাধারণত এখানে আমাদের মধ্যে কাজ করে। তো আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যেমন ব্রেইন থেকে সিগন্যালিংয়ের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, তেমনি করে এই থাইরয়েড অন্তঃক্ষরা গ্রন্থিটিও তাই। আমাদের ব্রেইনের একটি হাইপোথ্যালামাস নামে অঙ্গ রয়েছে, সেইখান থেকে একটি নির্দিষ্ট হরমোন তৈরি হয়ে আসে যেটি থাইরয়েড গ্রন্থির বা অন্তঃক্ষরা এই গ্রন্থিটির কার্যক্ষমতা নিয়ন্ত্রণ করে। যদি সেইখানের কোনো ওই হরমোন যেটা থাইরয়েড গ্রন্থিকে কন্ট্রোল করে সেই হরমোন বেশি তৈরি হয় তাহলে যেমন হাইপারথাইরয়েডিজম হতে পারে, আবার কম তৈরি হলে সেখানে পেশেন্টের হাইপোথাইরয়েডিজম হতে পারে। পাশাপাশি এই গ্রন্থিটির নিজস্ব কিছু রোগের কারণেও পেশেন্ট হাইপার ফাংশনাল স্টেট, দ্যাট ইজ হাইপারথাইরয়েডিজম স্টেটে চলে যেতে পারে, আবার হাইপোথাইরয়েডিজম স্টেটে চলে যেতে পারে। এবং অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে যে আয়োডিন, থাইরয়েড হরমোন তৈরি করার জন্য আয়োডিন অত্যন্ত জরুরি, যেটির অভাব হলে পেশেন্ট হাইপোথাইরয়েডিজম স্টেটে চলে যায়। যেটা আমরা দেখে থাকি যে হাইপোথাইরয়েডিজম যেমন উত্তরাঞ্চলের মানুষদের অনেক বেশি কমন একটি সমস্যা, কারণ হচ্ছে যে এটা সমুদ্রের বেল্ট থেকে বা সি বেল্ট থেকে অনেক দূরে, যে কারণে তাদের আয়োডিনের অভাব রয়েছে যথেষ্ট পরিমাণে। সুতরাং তাদের হাইপোথাইরয়েডিজম রোগীরা সাধারণত ওই বেল্টের বেশি হয়ে থাকে।
থাইরয়েডের কার্যক্ষমতা একটু কম হয়, ফলে তার বুদ্ধিমত্তা, তার গঠন অনেক কিছুতেই প্রভাব ফেলে। একজন মানুষের যদি হাইপার থাইরয়েডিজম হয় অথবা হাইপো হয়, তার যদি এইখানে ভিজিবল কোনো গ্রোথ নাও থাকে তাহলেও তার কি সমস্যা হতে পারে? যে একজন পেশেন্টের সবসময় যে ভিজিবল গ্রোথ থেকে হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম হবে এইটার কোনো এইরকম কোনো ধরাবাঁধার নিয়ম নেই। গ্রন্থি স্বাভাবিক থেকে, এই যে আমি একটু আগে বললাম যে ব্রেইনের যে হাইপোথ্যালামাস রয়েছে বা আমাদের যে পিটুইটারি গ্রন্থি রয়েছে, সেইখান থেকে যদি থাইরয়েড গ্রন্থি কর্মদক্ষতার জন্য, কার্যক্ষমতার জন্য যে হরমোনটা আসে সেটি যদি অতিরিক্ত পরিমাণ চলে আসে, তাহলে গ্রন্থি স্বাভাবিক থেকেও অনেক সময় তার থাইরয়েড হরমোন বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কি ধরনের সমস্যা হবে, কি লক্ষণ দেখা দিবে? লক্ষণ হচ্ছে, আমরা যেহেতু আমি এর মধ্যেই উল্লেখ করেছি যে এটি আমাদের শারীরবৃত্তীয় বিপাকীয় প্রক্রিয়ায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সুতরাং হরমোন যখন বেশি হবে তখন কিছু সমস্যা আমরা রোগীদের মধ্যে লক্ষ্য করব, আবার যখন হরমোন কম হবে তখন কিছু সমস্যা রোগীদের মধ্যে লক্ষ্য করব। যেমন বেশি যদি হয় থাইরয়েড হরমোন, আমরা তাদের মধ্যে একটা অস্থিরতা খেয়াল করি। রোগী অনেক অস্থির থাকে, কোনো কাজে স্থির ধীর হতে পারে না, সে কোনো কাজে মনোযোগ নিয়ন্ত্রণ রাখতে পারে না, কনসেন্ট্রেট করতে পারে না, তার চোখটা বের হয়ে আসে, অতিরিক্ত ঘাম দেয়, তার কোনো কাজ করতে গেলে হাতে ফাইন ট্রেমর বা সূক্ষ্ম কাঁপুনি যেটাকে আমরা বলি সেটি হয়, তার পাতলা পায়খানা হয়, শারীরিক ওজন কমে যায়, তার খাবারের রুচি স্বাভাবিক থাকা সত্ত্বেও তার শরীরের ওজন কমে যায়। যেমন আমরা বলে থাকি যে একজন রোগীর, সুস্থ স্বাভাবিক রোগী, তার খাবারের রুচি স্বাভাবিক থাকা সত্ত্বেও যদি হঠাৎ করে ওজন কমে যায়, তাহলে অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই থাইরয়েডের হাইপার ফাংশনাল স্টেট বা হাইপারথাইরয়েডিজম। পক্ষান্তরে যেহেতু বিপাকীয় প্রক্রিয়ার গতির উপর এটি নিয়ন্ত্রণ, যদি এই হরমোন কম পরিমাণ চলে আসে তাহলে তার বিপরীত ইফেক্টগুলো যেটা হাইপারথাইরয়েডিজমে হয়, যেটা আমি উল্লেখ করলাম, তার সেগুলো হয়। যেমন তার সব কাজকর্মে স্লোনেস বা আমরা বলি ব্রেডিকাইনেশিয়া ডেভেলপ করবে, আগের তুলনায় সে সব কাজে ধীর স্থির হয়ে যাবে, তার মুখটা ফুলে যাবে, পা ফুলে যেতে পারে, চামড়া খসখসে হয়ে যাবে, পায়খানা কঠিন হবে এবং তার অতিরিক্ত ঠান্ডা সে সহ্য করতে পারবে না। একজন স্বাভাবিক মানুষের যেমন এখন শীতকাল একটা নির্দিষ্ট তাপমাত্রায় আমরা টলারেট করতে পারি বা সহ্য করতে পারি, সে পারবে না। তার কানে শুনতে অসুবিধা হতে পারে, তার হঠাৎ করে অনেক বেশি ওজন বেড়ে যেতে পারে। এই সমস্যাগুলো সাধারণত যখন আমরা লক্ষ্য করি তখন আমরা রোগীকে থাইরয়েডের জন্য ফাংশনাল যে স্টেট পরীক্ষা করার জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকি রক্তের। আপনারা সেই পরীক্ষা করলেন, করে নির্ধারণ করলেন যে হাইপার বা হাইপো কোনো একটা নির্ধারিত হলো, এ থেকে উত্তরণের পথ কি? মানে থাইরয়েডের ফাংশন আবার নর্মাল পর্যায়ে ফিরে আনা, অথবা যদি থাইরয়েড ফাংশন ফিরে নাও আসে বিকল্প কি করে থাকেন আপনারা? তো যদি কোনো পেশেন্টের ডিসঅর্ডার থাকে, আমাদের চিকিৎসকদের মূল লক্ষ্য থাকে যে হ্যাঁ, ডিসঅর্ডারকে নর্মাল স্টেটে নিয়ে যেতে হবে, দ্যাটস ওয়াই সে আমাদের চিকিৎসকের কাছে চলে আসে। সো যদি হাইপার ফাংশনাল স্টেটে থাকে, আমাদের হাতে কিছু ঔষধ রয়েছে, কিছু অপারেটিভ প্রসিডিওর আমরা করে থাকি, অথবা আমরা বলি যে রেডিও অ্যাক্টিভ আয়োডিন দিয়ে চিকিৎসা। এটা রোগীর বয়স ভেদে, রোগীর প্রফেশন ভেদে ভিন্ন রকম হয়ে থাকে, রোগের ধরন ভেদে এটা ভিন্ন রকম হয়ে থাকে। তেমনিভাবে যদি কোনো পেশেন্টের হাইপোথাইরয়েড স্টেটে থাকে তাহলে তাকে আমরা থাইরক্সিন হরমোন রিপ্লেসমেন্ট দিয়ে থাকি, যেটা আমাদের বাজারে অনেক বেশি অ্যাভেলেবল বিভিন্ন নামে। সো থাইরক্সিন হরমোন এইটা আমরা পেশেন্টকে রিপ্লেসমেন্ট দিই যদি পেশেন্টের থাইরয়েড হরমোন কম থাকে। যদি একজন রোগী সে হাইপোথাইরয়েড স্টেটে থাকে, তার হরমোন কম থাকে, তাহলে বলা হয় যে তাকে সারা জীবন এই থাইরক্সিন হরমোনের রিপ্লেসমেন্টে থাকা লাগবে। আর যদি একজন পেশেন্টের থাইরয়েড হরমোন বেশি থাকে তাহলে এইটা প্রকারান্তরে আমরা 18 থেকে 24 মাস চিকিৎসা করে আমরা বন্ধ করে দিতে পারি, অথবা আমরা অপারেশন করে একটি সুনির্দিষ্ট ঔষধ দিয়ে তাকে বেশ কিছুদিন বা ক্ষেত্র বিশেষে সারা জীবন মেনটেন করা লাগতে পারে। আসল কথা হচ্ছে থাইরয়েড ডিসঅর্ডার হলে যেহেতু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অন্তঃক্ষরা গ্রন্থি, তাকে চিকিৎসা নিতে হবে এবং সুস্থ থাকতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকের এপিসোডে আমরা প্রপস হিসাবে ইউজ করব ট্রাম্পোলিন। শিশুরা সাধারণত লাফ ঝাঁপ দেওয়াটা খুব পছন্দ করে, আর অনেক সময় আমরা বিরক্ত হই, কিন্তু আসলে কিন্তু এই লাফ ঝাঁপ দেওয়াটাই হচ্ছে শিশুদের কাজ, ওরা তার বুড়োদের মতো বসে থাকবে না। তবে সেটা করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে ওরা আহত হয়। তো ওরা আহত না হয়ে কিভাবে জয়েন্টের প্রেশারগুলো না ফেলে কিভাবে ওরা খুব আনন্দের সাথে কিছু মুভ করতে পারে, যেটা কিনা ওদেরকে লম্বা হতে সাহায্য করবে এবং ওদের এনার্জি
এনার্জিটা বিল্ড আপ করতে, এবং কিছুটা বলা যায় যে স্ট্যামিনা, ওরা অনেক ফুল অফ স্ট্যামিনা থাকে ওদের, এবং সেটা যখন ওরা বার্ন করতে পারে না তখন দেখা যায় ওরা খুব অস্থির হয়ে যায়। তো ওদের অস্থিরতাটা কমানোর জন্য অনেক সময় আমরা ইউজ করতে পারি ট্রাম্পলিন, যে ও তাতে ব্যায়াম করলো, মজাও হলো, এবং ওর এনার্জিটা লস হওয়ার কারণে তখন সে তার যেটা হবে যে সে শান্ত একটা পরিবেশ সে পাবে। তো ওকে আমরা এখানে আমাদেরকে হেল্প করবে হচ্ছে লিও। স্টার্ট করো। গুড। আমরা এখানে যেটা করব জাম্পিং জ্যাক্স অ্যান্ড স্টার্ট অ্যান্ড গো। ওকে ফাইন। যেটা দেখছি যে যখন সে জাম্প করছে ট্রাম্পোলিনের কারণে তার জয়েন্টে কোনো রকম প্রেশার পড়ছে না, তার কার্ডিও অ্যাক্টিভিটিটা ডেভেলপ আপ হচ্ছে, তার এনার্জি বিল্ড আপ হচ্ছে, কিন্তু তাতে তার কোনো হাড্ডি বা কোনো কিছু জয়েন্টের উপর প্রেশার পড়ছে না। ওকে, এবং হাতের মুভমেন্টের কারণে তার ওভারঅল টোটাল বডির কাজটা হয়ে যাচ্ছে। অ্যান্ড স্টপ। ওকে ফাইন। এই জাম্প করতে গেলে তোমার কি খুব মজা হচ্ছিল? একটু কষ্ট কি হচ্ছিল? কষ্ট হচ্ছিল না। শিশুদের অনেক স্ট্যামিনা কিন্তু, এবং আপনি যত বেশি স্ট্যামিনাটা বিল্ড আপ করার এবং বার্ন করার ক্যালোরিটা বার্ন করার সুযোগ দিবেন, তত যেটা হবে যে ওরা আরও বেশি সুগঠিত হবে, এবং দেখা যাবে যে চুপচাপ বসে থাকার জন্য তো ওরা না, তো ওদের গঠনটা বৃদ্ধির জন্য এই ব্যায়ামগুলো খুব ভালো হবে। খেয়াল করতে হবে যে ট্র্যাম্পোলিনটা একটা সাইজে নিতে হবে যে খুব বেশি যেন ছোট হয়ে যায় না, ওর হাইট অনুযায়ী নিতে হবে, যে ওর স্টেপিংয়েই সমস্যা হচ্ছে, অথবা এমন বড় কিছু না যে তার রাখতে অসুবিধা হচ্ছে। আর পাশাপাশি যেন ধারালো কোনো কিছু না থাকে, যে প্রথম করতে গেলে ওর যদি এমন হয় যে ও স্লিপ করলো বা করতে পারলো না, তখন যেন ব্যথা না পায়। ওই সেফটি ইস্যুসগুলো খেয়াল করে তারপরে শিশুকে আমরা ট্রাম্পোলিনটা ইউজ করাতে পারি, এবং সেটা খুব ভালো পছন্দ করবে। প্রিয় দর্শক, হঠাৎ আমাদের কারো তীব্র পেটে ব্যথা হলে চিকিৎসকের কাছে যাওয়ার আগে প্রাইমারি অবস্থায় করণীয় কি? চলুন সে বিষয়ে শুনি আজকের প্রাইমারি কেয়ার। পেটে ব্যথা একটি দৈনন্দিন স্বাস্থ্য সমস্যা, এবং আমরা অনেকেই এতে আক্রান্ত হয়ে থাকি। তো পেটে ব্যথা হলে আসলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এবং পেটে ব্যথার ধরন অনুযায়ী এবং পেটের কোন জায়গায় এটি রয়েছে তার উপরে ভিত্তি করে চিকিৎসা পরিবর্তন হয়ে থাকে, আমরা চিকিৎসা দিয়ে থাকি। যেমন আমাদের কিছু সাধারণ পেটে ব্যথার কারণ হচ্ছে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা। এছাড়া কারো ক্ষেত্রে গলস্টোন হলে, কারো কিডনিতে স্টোন হলে, কিংবা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হলে পেটে ব্যথা হতে পারে। কারো মূত্রনালীর বা মূত্রাশয় ইনফেকশনের কারণে পেটে ব্যথা হতে পারে। সাধারণ কিছু বিষয় আমরা যদি লক্ষ্য রাখি, যেমন অ্যাসিডিটির ব্যথাটা হয় পেটের উপরের দিকে, এবং গলস্টোনের ব্যথা হয় পেটের উপরে ডান পাশে পাঁজরের নিচে, এবং অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হয় পেটের ডান দিকে নিচের দিকে, এবং মূত্রাশয়ের ব্যথাটি হয় পেটের নিচের দিকে। তো এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো যে আসলে ব্যথাটি কী কারণে হচ্ছে। আমাদের যদি অ্যাসিডিটি সমস্যা থেকে থাকে, যেটি আমাদের একটি অতি সাধারণ সমস্যা, সেক্ষেত্রে আমরা সাথে একটি অ্যাসিডিটির ওষুধ, গ্যাস্ট্রিকের জন্য একটি ওষুধ আমরা যেটা খাই সেটা খেয়ে নেব, এবং কিছুক্ষণ অপেক্ষা করে দেখব যে আসলে সেখানে কোনো অসুবিধা হচ্ছে কিনা বা সেটির উপশম হচ্ছে কিনা। সাথে যদি বমি থাকে কিংবা পেটের ব্যথা যদি তীব্রভাবে বাড়তে থাকে সেক্ষেত্রে, এবং যদি সেটি ভিন্ন কোনো জায়গায় হয়, তাহলে আমরা অবশ্যই আমাদের যারা ব্যক্তিগত চিকিৎসক আছেন তাদের সঙ্গে যোগাযোগ করব, অথবা নিকটস্থ যে কোনো হসপিটালে চিকিৎসার জন্য যাব। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, তাই শিশুদের অবশ্যই ভিটামিন এ সমৃদ্ধ খাবার যেমন পালং শাক, লাল শাক, মেথি শাক, গাজর, পেঁপে, আম, দুধ, ডিম, ঘি ও মাছ ইত্যাদি খেতে দিন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনার জন্য যা থাকছে: যাদের কোনো ওষুধ বা অন্য কোনো থেরাপিউটিক কারণ ছাড়া শুধুমাত্র রক্ত এবং রক্তজাত উপাদান সামগ্রী দিয়েই তাদের জীবন বাঁচাতে হয়, তাদের রক্ত পরিসঞ্চালনের প্রয়োজন। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntv.com
ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।